সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে আবার বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিতে চাচ্ছেন, আপনাদেরকে আমি দুটি আয়াত শোনাবো, তারপরে আপনাদেরকে কিছু ইতিহাস শোনাবো। তারপর আপনারা ফয়সালা করবেন যে এই দেশ ভারতের পেটে পুনরায় ঢুকিয়ে দিলে লাভ হবে না ক্ষতি হবে। ৮ নম্বর সূরা আল আনফালের ১৯ এবং ২০ এই আয়াত দুটি আপনাদেরকে স্মরণে রাখতে হবে, তাহলে ৫ আগস্ট ২০২৪ সাল এটি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে তোমাদের কাছে বিজয় এসে গেছে। এটি ২০২৪ সালের ৫ আগস্ট। আসলে তোমরা যদি নিজেদের অপকর্মগুলো বাদ দাও তাতে তোমাদেরই মঙ্গল হবে। আর অপকর্ম কি? ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর। কিন্তু তোমরা যদি আবার নাফরমানি করতে লেগে যাও তাহলে আমিও তোমাদেরকে আমার শাস্তি দেব। এই হচ্ছে আমাদের ফিউচার। তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন তাতে তোমাদের কোনো উপকার হবে না, আল্লাহ বলছেন। আল্লাহ তো মুমিনদের সাথেই থাকেন, এই কথা সুনিশ্চিত। তোমরা যারা ঈমান এনেছ শোনো, সবাই তোমরা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের অনুগত হও, তোমরা তাতে বিমুখ হইও না। এই কথা শোনার পর আবার ২১ নম্বর আয়াত যদি দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনে নিয়েছি কিন্তু আসলে তারা কিছুই শোনে নাই। তো এখন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। তো ইতিহাস প্রথমে জানুন, তারপরে আপনারা ফয়সালা করবেন যে ভারতের পক্ষ নেওয়া উচিত না ভারতের বিপক্ষে যাওয়া উচিত। আর যারা আমাদের দেশে নিচ্ছেন তারা সামান্য কিছু লোক, তাদের হাতে মিডিয়া রয়েছে, তারা কেউ কেউ সাংবাদিক, কেউ কেউ মিডিয়া মালিক, আবার কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চারিপাশে ঘেরাও ঢেলে বসে আছে, ঘেরাও দিয়ে বসে আছে। ১৯৭১-এর ইতিহাস যদি আমরা জানি, যুদ্ধ শেষে প্রায় ২০০ ওয়াগন রেলগাড়ি ভর্তি করে ২৭০০ কোটি টাকার অস্ত্রশস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১৩ বিলিয়ন। সূত্র দৈনিক অমৃত বাজার, ১২ মে ১৯৭৪। ২ নম্বরে শস্য লুট, ধান, চাল, গম ৭০ থেকে ৮০ লাখ টন, গড়ে ১০০ টাকা ধরে ২১৬০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১০ বিলিয়ন। পাট ৫০ লাখ বেলের উপরে ৪০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $1.৫ বিলিয়ন। ত্রাণ সামগ্রী পাচার ১৫০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $৮ বিলিয়ন। যুদ্ধাস্ত্র, ঔষধ, মাছ, গরু, বনজ সম্পদ ১০০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $৬ বিলিয়ন। সর্বমোট ৫,০০০ কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $৪০ বিলিয়ন। সূত্র জনতার মুখপাত্র, ১ নভেম্বর ১৯৭৫। ৩ নম্বরে আসুন, বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় ৫টি নতুন পাটকল স্থাপন। সূত্র আখতারুল আলম, দুঃশাসনের ১৩৩৮ রজনী, পৃষ্ঠা ১১৫-১১৬। ৪ নম্বরে আসুন, যুদ্ধের পর সীমান্তের ১০ মাইল এলাকা ট্রেডের জন্য উন্মুক্ত ঘোষণা।
এর ফলে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে ওঠে, পাচার হয়ে যায় দেশের সম্পদ। সূত্র আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির 50 বছর, পৃষ্ঠা 498। 5 নম্বর, ভারতে বাংলাদেশি জাল টাকা চেপে এদেশে ছেড়ে দেওয়া হতো। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেই সময় বলতে বাধ্য হয়েছিলেন, জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়া দিয়াছে। সূত্র আব্দুর রহিম আজাদ, 71-এর গণহত্যার নায়ক কে, পৃষ্ঠা 52। 6 নম্বরে আসুন, আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে, আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে। মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম, দুঃশাসনের 1338 রজনী, পৃষ্ঠা 119 থেকে 126। 7 নম্বরে আসুন, 1971-এর অবাঙালিদের ফেলে যাওয়া সম্পত্তির হরিলুট। সূত্র এম এ মোহাইমেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, পৃষ্ঠা 14 এবং 44। 8 নম্বর, ফারাক্কা বাঁধের নামে মরুভূমি করার চক্রান্ত, টাকা বিনিময়ের নামে জাল টাকা ছড়ানো, বর্ডার বাণিজ্যের নামে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি। সূত্র আখতারুল আলম, দুঃশাসনের 1338 রজনী, পৃষ্ঠা 115, 116। 9 নম্বর, জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তরিত হয়। অলি আহাদ, জাতীয় রাজনীতি, 1945 থেকে 75, পৃষ্ঠা 528, 531। 10 নম্বরে আসুন, ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার, এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ব পশ্চিম, পৃষ্ঠা 923। এই তথ্যগুলো মোটামুটিভাবে সবার জানা আছে, নতুনদের জানা নেই। ভবিষ্যতে কেউ ভারতের এই অবদান, ওই অবদান বললে, বা ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে, এই তথ্যগুলো দেখিয়ে তাদেরকে বলতে পারেন, এই রেফারেন্সগুলি বলতে পারেন। তারপরও আবার উল্লেখ করার কারণ খুব চিন্তা হয়, 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় ভারত দ্বারা লুট করে নিয়ে যাওয়া এই সম্পদ রক্ষা করতে যেই অস্ত্র জমা না দিয়ে মুক্তিযোদ্ধাদের এক অংশ বিদ্রোহ করেছিল, তার ফলাফল কথিত আছে 30,000 মুক্তিযোদ্ধা নিহত বা গুম হয়েছিল। এখন স্বাধীনতা তথা পুরো দেশটাই লুট করতে চাচ্ছে, আবার তাদের প্রেতাত্মারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে এখানে প্রত্যেকটি সেক্টরে রয়েছে। তাহলে চিন্তা করুন আগামীতে রক্ত কত ঝরতে পারে। ধন্যবাদ। একটা কিন্তু ওয়েক আপ কল প্রফেসর ইউনূসের সরকারের জন্য। সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না। আমি এটা ক্রমাগত বলে আসতেছি, সুপ্পু থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো। এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল, আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে। কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে, তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন। ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করেন। ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ করে দিচ্ছে, কিন্তু ছাত্রদের ডাকতে হবে কেন? পুলিশ আছে না, বিজিবি আছে না, আর্মি আছে না? ছাত্ররা কি ছাত্রলীগ না মাস্তান যে এরা এই শেষ পিটাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে? এটা কোনো প্রসেস হইল? আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে, আমরা সবাই জানি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেজ মলতেছে বসে বসে। ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মালদারে দেখেন কেমনে কথা কয়। 3 উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নেব। এটি আপনাদের কাছে আমাদের আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন। রেস্ট প্রথাটা একটু কি এটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। এই যে রেস্ট প্রথাটা হচ্ছে আমাদের নিয়ম নীতিমালা, নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবত
ওনারা রেস্টে থাকে। এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে, সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয়। নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা দেখেছেন কথা কিতে পারে কাঁপিচ্ছে। হ্যাঁ, কাঁপিচ্ছে কেমন করে? আমি শিওর ডরাই প্যান্ট ভিজাই ফেলছে। এরা কোন আক্কেলে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে? শোনা যায় এরা নাকি বিএনপির রিকমেন্ডেশনে করা হয়েছে। সত্য মিথ্যা জানি না। ওই নাকি কেউ গেলেই তাকে কয় যান বিএনপি করেন, এটা নাকি কয় ওই বিএনপির প্রতি কৃতজ্ঞতায়। যাই হোক, সত্য মিথ্যা তো জানি না। আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি কেন ওরে 111 কইছি, ওই নাকি ররে ফাটায় ফেলবে একেবারে, কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়ারে ধরবে, ও ঠাইসা ধরবে। আপনাদের কি মনে হয় ও ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে? সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে। আর এক উপদেষ্টা তৌহিদ সাহেব, উনি মায়ের বাচ্চা হবে তাই ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে। এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা। সালেসন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তার নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না। তো এর দায় কার বলেন? আপনারাই বলেন। স্বরাষ্ট্র আর আইন উপদেষ্টার তো নাকি? যাই হোক, আসিফ নজরুল একটা ব্যাখ্যা দিছে, কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো। আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে, সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না। তো যে অভিযোগে মামলাগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর। যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয়, আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দায়িত্ব জ্ঞানহীন। আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন, তারে মাইরা বিসি ফাটায় তো দিতে পারেন না, তাই না? আপনি শুরু করলেন ডিম মারা দিয়া, এটা মানা যায়। কিন্তু এখন আপনি এমন মাইর দিলেন যে বিসি ফাইটে যাবে। মাহমুদুর রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে হামলা আর কালামানিকের বিসি ফাটায় দেওয়া কোনভাবে আলাদা? আসিফ নজরুল কইছে দুটো নাকি আলাদা। আলাদা না, দুটো একই জিনিস। অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, উনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল, তখন আপনারা সবাই কি প্রশংসা করেছিলেন? আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন? বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন কলে, এটা সবাই কইতেছে। নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা। মানিকের বিসি ফাটাইলে পাবলিকে খুশি হবে। আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা। একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান। ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই। কিছু হইলে ক্যান্টনমেন্ট, কিছু হইলে আর্মি, তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান, ওইখানে নিরাপত্তা দিতে পারবেন। তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনূসকেই দিতে হবে। আজ হোক কাল হোক, এক সময় দিতে হবে। বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না। প্রফেসর ইউনূসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার স্বার্থে, কার উপকার করবে? মনে রাখেন, উনি যে আছেন এই জন্য ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টাইল করতে পারতেছেন ইন্ডিয়া। উনারা আজাইরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না, উনারা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেসপেন্সারেরা। আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের জন্য দেওয়া প্রভুপাদ উপাধি পাইতে চান, সেটা অবশ্য আলাদা কথা। তো প্রফেসর ইউনূসের ডিপেন্ড করলাম, এবার ওনারা এটা ধরি না, কি কন? আর ধরি। স্যার, আপনি যে জাউরার লগে দেখা করছেন, এই যে ইন্ডিয়ান হাই কমিশনার, আমি খুব মাইন্ড করেছি। আপনার কেউ নিশ্চয়ই বলে যে পিনাকি হুদাই মুখ খারাপ করে। হ্যাঁ, দেখেছেন কি টাইটেল করেছে? দেখেছেন পত্রিকার নিউজে? দেখেছেন? হ্যাঁ, এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন, আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন। প্রণয় ভার্মার লগে আপনার দেখা করতে হবে কেন? সৌজন্য। হ্যাঁ, ওই যে কইছে সৌজন্য সাক্ষাৎ, তো ও সৌজন্য দেখাইছে আপনারে স্যার, কি কন? আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল, আসে নাই, ওই সৌজন্যটাটুকু দেখাই নাই। এই তো জাউরার সৌজন্য বোধ, তাই না? আপনি বলেন ছাত্ররা আপনার দায়িত্ব দিছে, তো ছাত্ররা কি ভারতের সাথে কুসুম কুসুম সম্পর্ক অনুমোদন করে? করে না তো। তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে, আর এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসেবে। আর প্রফেসর ইউনূসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার, তাইলে ওনার বক্তব্যগুলো আশা করি আরো নিখুঁত হবে। এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই। ছাত্ররা লড়াইয়ের স্পিয়ার হেড ছিল, মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড, মানে কমিউনিস্টরা কয় আর কি ভ্যানগার্ড। বর্ষার ফলার মতো আর কি। বর্ষার ফলা কিন্তু একা কিছু না, এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র। আর পিছের লাঠিটাও একা কিছু না, সামান্য কার্যকর অস্ত্র, কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর অস্ত্র হয়ে ওঠে। তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা, আর জনতা হইতেছে পিছের লাঠিটা। ছাত্রদের সাথে জনতাও নামছিল, ব্যাপকভাবে নামছিল। শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, মাদ্রাসা ছাত্ররা নামছিল, শহীদ হয়েছে কাতারে কাতারে। কে নামে নাই? রিকশাওয়ালা, গার্মেন্টস ওয়ার্কার, জামাত, বিএনপি, হেফাজতের কর্মীরা, আবু সাইদকে শিবিরের সাথী। তো গত 15 বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত অশ্রু কান্নার উপরে দাঁড়ায় আছে এই লড়াই। এই লড়াই দাঁড়ায় নাই? এই লড়াইকে আকাশ থেকে পড়ছে? হঠাৎ করে বিজয় আসছে? আবু সাইদ যে বুক চিতায় দাঁড়াইছে, এই দাঁড়ানোটা প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে? দেখেন তো এই ছবিটা, গার্ডিয়ানে ছাপা হয়েছিল। বিএনপি কর্মী, তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে। মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করছিল, সে একই কাজ কইরেন না। আওয়ামী ন্যারেটিভের পরাজয় তো দেখলেন,
এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটারে ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতীয়মান করেন। 5 তারিখে আর্মি গুলি চালায় নাই, চালাইতে পারত। চালাইলে কি হইতো, প্ল্যান কি ছিল, প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেন। আমি ওনারে একটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম, স্যার তো জানেন আপনি, যাতে আর্মির গুলি করে ঠেকানো যায়। উনি কাজটা করছিলেন, আপনাকে ধন্যবাদ। ওনার কাজটা সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন, তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। জাতিসংঘের মহাসচিবের কাছে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল। আমি প্রফেসর ইউনুসকে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি। আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতো। কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না। হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল। লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম, আর আমরা সেটা করতামও, আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম, আগাইছিলামও। আর বেশি না কই। এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি, স্যার আপনারাও করি, ছাত্রদেরকেও করি, কিছু মনে করেন না প্রফেসর ইউনুস এবং ছাত্ররা। এই যে কয়েকশো পুলিশ মারা গেল, মাইরা যে টাঙ্গায় রাখা হলো, কে করছে? ছাত্ররা। আপনারা এটার ওনারশিপ নেবেন না তো। থানা আক্রমণ হইল একের পর এক, এমন কোন থানা নাই বাদ গেছে। পুলিশ যে আতঙ্কে পলাইলো, কে মাইরা টাঙ্গায় রাখছিল? কে? ছাত্র ভাই আপনারা রাখছিলেন? হ্যাঁ, কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই বিপ্লবী সহিংসতা কোনো র্যান্ডম ঘটনা না, আর এইগুলো ছাত্ররা করেও নাই। কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল। হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল। হ্যাঁ আমি জানি, বাইচা গেছেন আপনারা। ওই যে সব সুন্দরী সব অপসরীরই একটা দুর্গন্ধযুক্ত গুজ্জদার থাকে, সেরকম এরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ ওন করে না, কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার। সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না, কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি, কেউ বলবে না, কেউ স্বীকার করবে না, কিন্তু এটা হয়েছে। যাই হোক, তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তোরা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি। তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে। বিপদটা কি আমি একটু বলি, খুইলা বলি। ছাত্ররা একটা শক্তি, সত্য, কিন্তু ছাত্র নেতারা ডিসপোজেবল। ডিসপোজেবল কথাটা শুনে আবার মাইন্ড করেন না। ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী। আমিও ছাত্র নেতা ছিলাম, আমিও ঠিক 90-এর অভ্যুত্থানের নেতা ছিলাম। হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম। এখন ওই ছাত্রদের আনতে পারবো না, কারণ তারাও ছাত্র নাই, আমিও নাই। ওদের সবার সংসার হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে, পিনাকি ভট্টাচার্য হয়েছে, সেই জন্য হয়তো আসবে অনেকেই। কিন্তু আমি যদি আজকাল পিনাকি না হইতাম কেউ আসতো না। ছাত্র নেতার তার যে কনস্টিটিউয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে, খুবই অল্প সময় থাকে। ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না, সামান্য সময় থাকে, ওই রকম জায়মান তার শক্তিটা। এই যে 90-এর অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা, এই যে দেখেছেন ওনারা কোথায়। এই যে বিচিত্রার প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময়, বিচিত্রার প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার। বিচিত্রার প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেয়া, ওনারা কোথায়? কোথাও নাই। অথচ ওনাদের কথায় তখন দেশ চলতো। এরশাদের পতনের পরে বাংলাদেশের ছাত্র নেতাদের মধ্যে 4 খলিফার চাইতে বড় ছাত্র নেতা আসে নাই। ওনাদের গত 40 বছরে কোনো বেল ছিল রাজনীতিতে? ছিল না। এখন আজকাল ছাত্র নেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে। ঠিক 5 বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বাইরে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি। শুধু সেই সেদিনের মালি থাকবে না, ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা, বুঝছাও, এটা থাকে না। বারবার ছাত্রদের সামনে আয় না, জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিকটিম হবে ছাত্ররাই, ছাত্র নেতারাই। তারা শক্তিহীন হইয়া পড়বে। রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে। শুধু ছাত্ররা করে নাই। ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে, কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না। কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস। আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করে দিতে পারে। রুশ বিপ্লব টেকেছিল, টেকে নাই। এত বড় সফল বিপ্লব টেকে নাই কেন জানেন? কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন, জনতার সাথে কিভাবে পুনঃসম্পর্ক স্থাপন করবেন, জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে ওন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক। ক্ষমতা এসে বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে। এটার সাথে বাংলাদেশের অগস্ট বিপ্লবের মিলটা ধরাই দেব, মজা পেবেন। রাশিয়া বিপ্লব হইল, লেনিন ক্ষমতা নিলেন, তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হারলেন। বিরোধী দল পেল 40% ভোট আর সে পেল মাত্র 25% ভোট। তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন। এটা হচ্ছে লেনিনের কেরামতি। সফল বিপ্লব করলো যেই দল ক্ষমতায়, তারপরে গোহারা হারলো। আর ওই হারার পরেই সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে ওঠে ধীরে ধীরে। দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না, একটা প্রসপারাস নেশনকে পিছিয়ে দেওয়া হয় বহু বছর, আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি। আর একটা এক্সাম্পল দিই, শপথ নেওয়ার আগে মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কারা ছিল? আসিফ আর নাহিদ তো, তাই না? এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কে? সার্জিস আর হাফনাজ আব্দুল্লাহ। কেন বুঝলেন তো?
কারণ ওরা ক্ষমতার বাইরে। ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব তৈরি করে সব সময়। ক্ষমতাবানকে জনগণ পছন্দ করে না, ক্ষমতা জনগণকে দূরে সরায় দেয়। লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে নাই। দুইটা দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতা আর জনতার মধ্যে মেলবন্ধন করতে, কিউবা আর ইরান। সেই জন্য এই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে। আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বুইরাদের ক্যাবিনেট পারলে ভালো, কিন্তু প্রফেসর ইউনূস তো খমিনেও না লেনিনও না। এখনই প্রফেসর ইউনূসের সরকারকে অনেকে এনজিওগ্রাম সরকার বলে, ওই যে হার্টের এনজিওগ্রাম না, ওই এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর গ্রামীণের গ্রাম মিলে এনজিওগ্রাম সরকার। হ্যাঁ বুঝছেন স্যার, আপনার সরকারকে এনজিওগ্রাম সরকার বলে, বুড়াদের লাগে এনজিওগ্রাম। এটা নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না। আপনার ক্যাবিনেটে 2 জন তরুণ ছাত্রকে নিয়েছেন, আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি, বলছি যে এটা ভালো কাজ হয়েছে। আপনি সবাই নেন তরুণ, সবাই সব উপদেষ্টারা তরুণ নেন, এই যে ছাত্রদের নেন, কোনো অসুবিধা নাই তো, আমরা সাপোর্ট করব, ওরা খুব ভালো পারবে চালাইতে। এর আগে ব্রিগেডিয়ার সাগাত কইছিলেন না আওয়ামী লীগকে দল গুছাইতে, আজকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তার সংগঠন করার অধিকার আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। মানে বুঝছেন তো, এই এনজিওগ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন, জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে? আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না? আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে, জয়তে বললে চলবে না, যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না। কোন অথরিটিতে আসিফ নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল, সেই নিন্দিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টাগিরি করতেছেন, এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে? জনগণ তো এটা ভাঙছে, আপনি পিছে লাগাই রাখছেন কেন, টেঙে রাখছেন কেন? আর একটা বিষয় একটু আলাপ করে নিই, আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে। সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের কমিটি করছে, এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন। তো মানবাধিকার কর্মী এনটিভি একটা নিউজ করেছে এটা নিয়ে, এই যে দেখেন, হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের, সাজ্জাদ হোসেনের বলে এই ছবিটা হইতেছে সুয়েটার প্রাক্তন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, গত 15 বছরের স্বৈরাচারের সুবিধাভোগী। তো আপনি সাজ্জাদ হোসেনকে চিনেন না? সে একজন মানবাধিকার কর্মী, আমাদের কলিগ তো, আমাদের সহকর্মী তো, তার সাথে কাজ করেছি তো। আপনি সে একজনের জায়গায় আরেকজনের ছবি দিয়ে দেবেন আর হাউকাও লেগে যাবে বিভিন্ন জায়গায়। আমার কাছে কতজন পাঠাইছে, এই যে দেখেন এই লোক গুমের হয়েছে। আরে না রে ভাই, এই লোক তো হয় নাই। হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এনটিভিতে এই সমস্ত আউল ফাউল? এডিটর সাহেব দেখান তো এনটিভির নিউজটা দেখান, আর ছবিটা দেখান, আর ওই দেখা দেন যে ওটা কার সাথে মিল আছে, কার ছবি ব্যবহার করেছে দেখা দেন। এই কাজ করেন না। যাই হোক, আর এটা ইস্যু নিয়ে প্রফেসর ইউনূসের আমি নজর কামনা করছি, আসেন এটা আলাপ করি। হাজার হাজার আহত জনতা ছাত্র কাতরাইতেছেন, আপনি বলছিলেন না এদের চিকিৎসা ব্যবস্থা করবেন, আর তালিকা করতে পারলেন না আহত নিহতদের। আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে, কিভাবে দেশটা ফাংশন করে, কয় হাজার আহত, 10,000 20,000, তালিকা করতে পারেন না এতদিনে। একটা হসপিটালে তো গেছে সে, তাই না? যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে, ওটা পুলিশ কেস বলে, এটা লাল সিল দেওয়া থাকে, ইনকা করে ঠাকাস করে মেরা দেয়। তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সাপে কাটা আর বিষ খাওয়া, এই 3 ধরনের রোগী যদি বাদ দেন 18 জুলাই থেকে 5 আগস্টের, তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন। ওখানে ঠিকানাও থাকে, ফোন নাম্বারও থাকে। 1 সপ্তাহের কাজ, আর একটু ভ্যালিডেট করে 1 সপ্তাহ, ম্যাক্সিমাম 1 সপ্তাহের কাজ। দেশ কেমনে চলে এটা জানেই না, এইগুলারে আপনি উপদেশটা বানাইছেন তো বানান ছাত্রদের বানাইতেন, সবগুলোই ছাত্র নিতেন, খুব ভালো কাজ করবে। আমি প্রথমে 2 জন ছাত্র বানাইছিলেন উপদেশটা, আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন, আর সবগুলোরে নিতেন ছাত্র, কোনো সমস্যা ছিল না তো। যাই হোক, এই আলাপে শুধু ছাত্র না, ছাত্র জনতার এই বিপ্লবের অংশগ্রহণ নিয়ে কথা বলছি। তো আমি শহীদদের নিয়ে এপিসোডে মাঝে মাঝে শেষ করতাম। আজকে আমি যারা নিয়ে কথা বলবো সে শহীদ কিনা জানি না, কিন্তু এই আন্দোলনে সে একজন নিখোঁজ ব্যক্তি। আসেন তারে নিয়ে একটু কথা বলি। ইয়াসিন আরাফাত একজন দরিদ্র শ্রমিক, রাজধানীর ঢাকার কুড়িল এলাকায় ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন। একই এলাকায় ফুচকা বিক্রি করতেন বাবা আবুল কালাম। গত 18 জুলাই বিকেল ইয়াসিন আরাফাত বাবাকে ফোন দিয়ে বলে, বাবা আমি খুব বিপদে আছি। এরপর ফোনের লাইন কেটে যায়। ওই ঘটনার 1 মাস পার হলেও ছেলের সন্ধান পাননি আবুল কালাম। সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।
অন্যদিকে নিখোঁজ থাকার পর অনেকে ফিরতে শুরু করেছেন পরিবারের কাছে, কিন্তু ইয়াসিন আরাফাত ফেরেনি। কেউ তার খোঁজ নেয়নি, কেউ ফেসবুকে লেখেনি, তাকে নিয়ে কোনো পত্রিকা স্টোরি করেনি। করবে কেন? সে তো আর এলিট না, নিতান্তই সাধারণ শ্রমিক, যারা কোনো প্রতিদানের আশা ছাড়াই লড়াইয়ের মাঠে নেমেছিল। কোনো কোটা না, কোনো চাকরির ন্যায্যতা না, নিতান্তই সে হাসিনার নির্মম শাসনের বিরুদ্ধে, ছাত্রদের উপরে চলা নির্মম ফ্যাসিস্টের আক্রমণে বিক্ষুব্ধ হয়ে পথে নেমেছিল। সম্ভবত তার জীবনটাও দিয়ে দিয়েছে। তারপরে বেওয়ারিশ লাশ হয়ে কোথাও দাফন হয়ে মাটিতে মিশে গেছে এতদিনে। তার বাবা কাঁদতে কাঁদতে ছেলেকে খুঁজছে। তার কান্নাও একদিন শুকিয়ে যাবে। বিপ্লবের এমন অসংখ্য শহীদ অগোচরে থেকে যাবে। এইসব জানা অজানা অসংখ্য শহীদদের রক্ত মারিয়ে যারা ক্ষমতার মসনদে বসলেন, তারা এই ফ্যাসিস্টকে সাফসুতরো করে আবার আমাদের পরিবেশন করবেন। হাসিনার অনুগতদের দিয়ে প্রশাসন চালাবেন। পিছনে ফ্যাসিস্টের আইকনের ছবি ঝুলিয়ে একটুও গ্লানিতে ভুগবেন না। ইয়াসিন আরাফাতের বাবা আবুল কালামের জীবনটা এক অসীম দুঃখে ডুবে গেছে। প্রত্যেকদিন সকালে হয়তো তিনি ঢাকার কুড়িলে যান, যেখানে একসময় তার ছেলে ইয়াসিন আরাফাত কাজ করত। পুরনো স্মৃতির টানে তিনি প্রতিদিন সেখানে যান, যেন অলৌকিকভাবে ছেলেকে দেখতে পাবেন হঠাৎ। কিন্তু ইয়াসিন আরাফাত ফেরে না, আর কোনোদিন সে ফিরবে না। আবুল কালামের চোখের পানির কোনো শেষ নেই, সেই জন্যই তিনি কাঁদেন, অবিরাম কাঁদেন। তিনি জানেন যে তার কান্না কখনোই শেষ হবে না। প্রত্যেকটা দিন তাকে মনে করিয়ে দেয় তার ছেলে আর নেই, কিন্তু তবুও তিনি আশা ছাড়েন না। ছেলের খবর পাওয়ার আশায় দিন রাত কাটান। এদিকে ক্ষমতার খেলার মঞ্চে এই সাধারণ শ্রমিকের আত্মত্যাগ কোথাও স্থান পায় না। অন্যদের মতো ইয়াসিনেরও কোনো স্বীকৃতি নেই। তার জীবনটা যেন একটা নিষ্ফল স্বপ্নের মতো। তার বাবা আবুল কালাম নিজের চোখের জল দিয়ে সেই স্বপ্নকে কবর দিয়ে যাচ্ছেন প্রত্যেক দিন। কিন্তু এই নিঃশব্দ কান্নার মধ্যেও আরেকটি আগামী বিপ্লবের বীজ রোপিত হয়েছে। ইয়াসিন আরাফাতের রক্তের ফোঁটাগুলো সেই বীজের জন্যে জল হয়ে থাকবে। হয়তো একদিন, অনেক অনেক দিন পর এই রক্ত। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যা হচ্ছে, আমরা প্রতিদিন অনেক কিছু শুনছি, কথা বলছি, কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা বর্তমান সরকার মনে হয় এতবার বলার পরেও কর্ণপাত করছেন না। তা আমি বর্তমান সরকারের উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের অনেক উপদেষ্টার উদ্দেশ্যে এবং সর্বোপরি বাংলাদেশের সকল জনগণকে, দেশপ্রেমিক জনগণকে সচেতন করতে আজকের এই ভিডিওটা শুরু করছি। এই সরকারের 8 মাস, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে বসেই, বাংলাদেশের মাটিতে বসে খেয়েই, বাংলাদেশের মির্জাফরদের সহায়তায় তারা ক্রমাগত বাংলাদেশের জনগণ এবং বর্তমান প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং সামনে যা আরও ভয়ঙ্কর হতে পারে যদি এখনই এই মুহূর্তে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ না নেন। তাহলে শুরু করা যাক যে বাতির নিচে কোথায় অন্ধকার। পাকিস্তান যখন, কানাডা এবং অনেক পশ্চিমা দেশ যখন ভারতীয় জঙ্গি গোয়েন্দা সংস্থা রকে লাথি মেরে বের করে দিয়েছে, তখন বাংলাদেশ কেন বারবার এরকম ভারতীয় জঙ্গি সংস্থা রয়ের বিশেষ ব্যক্তি বা প্রধানের নাম এবং ছবি সহকারে দেখানোর পরও, বলার পরেও কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না? আমি এতবার বলার পরেও আমার মাথায় আসে না কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা বা আইন প্রয়োগকারী সংস্থা কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না। কেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে না? আমার কথা হচ্ছে, সারা পৃথিবীতে যেখানে অপকর্মের কারণে জঙ্গি তৎপরতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার সকল সদস্যকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে কি এই বাংলাদেশ সেই সকল জঙ্গিদের জন্য, ভারতের রয়ের জঙ্গিদের জন্য
স্বর্গরাজ্য হয়ে গেল? এই 1500 বা 2000 রক্তের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সরকার এলো, 8 মাস পেরিয়ে গেল, তারপরও সরকার কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না এবং রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে বাংলাদেশ থেকে বিদায় করছে না? সন্তোষ শর্মা বাংলাদেশে বসে বসে সকল মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছি যে এই কালবেলার প্রকাশককে বা মালিককে, এই কালবেলার প্রকাশক বা মালিক আর কেউ না, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যে তারেক রহমানের প্রাক্তন এপিএস, যাকে মানি লন্ডারিং এর কেসে যাকে জেলে পাঠানো হয়েছিল, সেই তারেক রহমানের এপিএস হচ্ছে কালবেলার মালিক, প্রকাশক। সেই সন্তোষ শর্মা কালবেলার সম্পাদক, যিনি সরাসরি ভারতের জঙ্গি গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য এবং তার একমাত্র কাজেই হচ্ছে কালবেলায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত সকল মিথ্যা প্রচারণা করা, যা আমার কথা নয়, আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে কালবেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অপপ্রচারকারী, মিথ্যা সংবাদ প্রচারকারী পত্রিকা, এবং সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোদির সাথে গদগদ হয়ে সে যেই তার ছবি, মানে এই সন্তোষ শর্মা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে মিথ্যা আক্রমণের এবং তাদের উপর নির্যাতনের যে মিথ্যা অপপ্রচার করেছে, তার মাস্টার মাইন্ড হচ্ছে এই সন্তোষ শর্মা এবং সে একজন রয়ের সদস্য। এবং আমি আমার আগের বেশ কয়েকটা লাইভে রয়ের ঢাকার প্রধান যে, তার সম্পর্কে আমি বলেছি। আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা এই কি বলে এটাকে থাম্বনেইলটা দেখেছেন আপনারা, যে এই রাজেশ অগ্নিহোত্রী হচ্ছে ঢাকার রয়ের প্রধান এবং তার সাথে আয়নাঘরের অন্যতম খুনিদের মাঝখানে একজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর, যে যাদেরকে আয়নাঘরের খুনিদেরকে যাদেরকে পালাতে দেওয়া হয়েছে, যাদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের মাঝখানে এই লেফটেন্যান্ট জেনারেল আকবরও একজন, এবং সে বর্তমানে আগরতলায় আছে। এই লেফটেন্যান্ট জেনারেল আকবর আগরতলা থেকে ঘন ঘন কলকাতায় আসা যাওয়া করে এবং কলকাতায় সে দেখা করে আওয়ামী নেতাদের সাথে। প্রতিনিয়ত সেখানে বসে শেখ সেলিম, শেখ হালাল এবং সেই প্রাক্তন কি বলে স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এদের সাথে বাংলাদেশে কি করে একটা জঙ্গি কর্মকাণ্ড শুরু করা যায় সেটা নিয়ে প্রতিনিয়ত তারা মিটিং করে চলেছে এবং বাংলাদেশের আওয়ামী মাঠ পর্যায়ের কর্মীদের সাথে এবং নেতাদের সাথে তারা সেটার প্রস্তুতি নিয়ে চলেছে এবং তার সকল সমন্বয়ের কাজ ঢাকায় বসে করছে হচ্ছে এই সন্তোষ শর্মা, কালবেলার এডিটর, এবং ঢাকার যেই জঙ্গি রয় প্রধান রাজেশ অগ্নিহোত্রী। ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থেকে জানি বেশ কয়েক দফা মিটিং হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এই সন্তোষ শর্মার সাথে প্রায়ই রাজেশ অগ্নিহোত্রী গোপনে মিটিংয়ে বসে এবং প্রত্যেকটা মিটিং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার তথা প্রফেসর ইউনূস বিরোধী। ওইদিকে ভারতে বসে ভারতের সকল মিডিয়া প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যেটা এই সরকার এতদিন চুপ করেছিল, ইদানিং বলা শুরু করেছে। যখন ভারতে মুসলমানদের উপরে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তখন অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে, যারা দেরিতে হলেও এতদিনে মুখ খুলতে শুরু করেছে। ভারতকে বলছে সংখ্যালঘুদের, মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের যে অবৈধ হিন্দু সুবিধা আইন, ওয়াকফের আইনের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে মুসলমানদের সকল সহায় সম্পত্তি তারা কেড়ে নিচ্ছে, সেই সকলের ব্যাপারে বর্তমান সরকারের প্রতিনিধি মুখ খুলতে শুরু করেছে, যার আমি প্রশংসা করি। কিন্তু
আমাকে বর্তমান সরকারে কেউ কি এর জবাব দিতে পারবেন? এতবার এই রাজেশ অগ্নিহোত্রীর ছবি এবং নাম দেখানোর পরেও কেন রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে না, যেখানে সারা পৃথিবীতে রাজেশ অগ্নিহোত্রীকে বা ভারতীয় দূতাবাসের গোয়েন্দাদেরকে বের করে দেওয়া হয়েছে, তার নজির আছে। এবং এই রাজেশ অগ্নিহোত্রীকে পাকিস্তান থেকে 2016 সালে বের করে দিয়েছে একই অপকর্মের জন্য, জঙ্গি তৎপরতা, জঙ্গি কর্মকাণ্ডের জন্য। বাংলাদেশ একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার একটা সুতার উপরে ঝুলছে। কেন বারবার আমি আমার লাইভের মাধ্যমে 5ই আগস্টের পরে এই রাজেশ অগ্নিহোত্রীকে নিয়ে কম করে হলো 5 থেকে 7টা লাইভে আমি তার স্পষ্ট করে উল্লেখ করেছি, তার ছবি দেখিয়েছি, তার অপকর্মের কথা বলেছি, কোথায় কোথায় মিটিং করে সেটা পর্যন্ত বলেছি। আমি এখনো বললাম, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার সাথে, কালবেলার সম্পাদক সে একজন রয়ের সদস্য, এবং সেই কি বলে এডিটরের সাথে, সন্তোষ শর্মার সাথে এই রাজেশ অগ্নিহোত্রীর প্রতিনিয়ত প্রায় মিটিং হয়, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক মিটিং হয়, এবং ভারতের সাথে, রয়ের সাথে কোঅর্ডিনেট করে তারা সেটাকে বাংলাদেশে অতি দ্রুত সেটাকে কার্যক্রম করতে যাচ্ছে। এবং বেশি দূরে যাবার নয়, এই যে দেহ ব্যবসায়ী মেঘনাকে নিয়ে যেই অপকর্মটা হয়ে গেল, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ করার জন্য এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশের যেন হ্রাস পায় পাঠানো, সেই অপকর্মে ভারতের রয়ের নির্দেশে এই বাংলাদেশের রেখে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের যে পুরো অবকাঠামোটা রয়ে গেছে, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস এখনও সরাতে ব্যর্থ হয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সদস্য মিলে রয়ের সাথে এই মেঘনাকে নিয়ে এই ফাঁদটা ফেতেছে বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ করার জন্য, যেন বাংলাদেশের শ্রমিকদেরকে, বৈধ শ্রমিকদেরকে ক্ষতি করা যায় এবং বাংলাদেশের ক্ষতি করা যায়। সুতরাং কেন এখনো এই রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করা হচ্ছে না? কেন তারেক রহমানের এপিএসের অপুর পত্রিকায় বাংলাদেশে কি আর কোনো যোগ্য এডিটর ছিল না যে ভারতের রয়ের একজন সদস্যকে বসাতে হবে এডিটর হিসেবে? তার জবাব বিএনপিকে দিতে হবে। তার জবাব সবসময় যে নির্বাচন করতে করতে দিনরাত পাগল মাতাল বেহুশ মির্জা ফখরুল, আব্দুল আল মিন্টু, আমির খসরু এবং সালাউদ্দিন, ভারত থেকে ব্রেইন ওয়াশ করা সালাউদ্দিন, তাদের একটা কথা আছে যে ডাইনোসরের নাকি সাপের নাকি এক সময় পা ছিল, কিন্তু ডাইনোসরের ভয়ে সাপ নাকি হামাগুড়ি দিয়ে চলতে চলতে একসময় সাপের সেই পাই বিলুপ্ত হয়ে যায়। তাই একইভাবে গত 16 বছর বাংলাদেশের এই তথাকথিত সাংবাদিকরা ভয়ে কোনো সত্য প্রকাশ না করে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পশ্চাৎ দেশ লেহন করতে করতে এদের সাংবাদিক থেকে এরা সাংঘাতিক হয়ে গেছে। এরা সত্য প্রকাশ করা সাংবাদিকতা ভুলে গেছে। তাই এইসব কথা এরা প্রচার করা প্রয়োজন মনে করে না। অথচ বাংলাদেশের ধ্বংসের সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলো হচ্ছে বাংলাদেশের ভিতরে বসে রচ এই কাজগুলো করছে। এবং এই যে পাকিস্তানের সাথে মিটিং হয়ে গেল কি বলে পররাষ্ট্র সচিব পর্যায়ে, সেখানে আমাদের পররাষ্ট্র সচিব 54 বছর পরে নির্লজ্জের মতো আবারও ক্ষমা চাওয়ার কথা বলেছে, আবারও 1970 সালের টাকা পয়সা ফকিরের মতো চেয়ে বসেছে, যেখানে চাওয়ার এত বিশাল বিশাল বড় বড় বিষয় রয়ে গেছে, যেখানে ভারত ক্রমাগত আমাদের বিরুদ্ধে রীতিমতো স্নায়ু যুদ্ধ চলছে, যে কোনো সময় পারলে ওরা সরাসরি গায়ে গতে ওরা যুদ্ধ শুরু করে দেয়, যদিও সেই সাহস বা ক্ষমতা তাদের নাই। তারপরও সেই সময় পাকিস্তানের সাথে, চীনের সাথে গভীর বন্ধুত্ব এবং কি বলে কৌশলগত বন্ধুত্ব, ব্যবসায়িক বন্ধুত্ব, সকল প্রকার বন্ধুত্ব গভীরভাবে করা উচিত। সেখানে নির্লজ্জের মতো, বেহায়ের মতো এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন পাকিস্তানের কাছে, আমাদের দেশে মেহমান এসেছে, তাদের সাথে 54 বছর পরে কেন তাদের কাছে ক্ষমা চাইতে? তাহলে কি আমরা বলতে পারি যে এটার মালিক তারেক রহমান নয়? যদি আপনারা কেউ বলতে চান যে এটার মালিক তারেক রহমান নয়,
তাহলে আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা কি করে দেখবেন যখন তারেক রহমানের এপিএস প্রাক্তন যেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় না, তারা একই চার্জে যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল, যে মানলাম স্বৈরাচারী শেখ হাসিনার আমলে, কিন্তু এই অপু তো তারেক রহমানের এপিএস ছিল, তাহলে এই তারেক রহমানের এপিএস কালবেলার মালিক হয় যদি, তাহলে কেন একটা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংস্থার একটা সদস্যকে, সন্তোষ শর্মাকে এসে তার সম্পাদক হিসাবে বসানো হবে, যেখানে আন্তর্জাতিক সংস্থা বলছে যে এই সন্তোষ শর্মা প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে মিথ্যা হামলার খবর প্রচার করে যাচ্ছে এবং যেটার তথ্য তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে। সুতরাং আমার মাথায় আসছে না এখনো কি করে, কোন উদ্দেশ্যে তারেক রহমানের অপু ভারতের গোয়েন্দা সংস্থা রকে কালবেলা সম্পাদক করে রেখেছে। আমি জবাব দিতে হবে কেন একটা ভারতীয় রয়ের এক গোয়েন্দাকে সম্পাদক হিসেবে কালবেলায় বসাতে হবে। তাদের বিএনপির উদ্দেশ্য কি? বিএনপি কি তাহলে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে মিথ্যা আক্রমণের খবর প্রকাশ করছে কালবেলার মাধ্যমে, এবং তার মাধ্যমে কি প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটাতে চাচ্ছে? এর জবাব তাদেরকেই দিতে হবে এবং বাংলাদেশের জনগণকে সেই জবাব আদায় করতে হবে। এখন আমি আসতে চাই, এই যে ইদানিং মিটিং হয়ে গেল পাকিস্তানের সাথে, পাকিস্তান ফরেন মিনিস্ট্রি লেভেলে বা ফরেন সেক্রেটারি লেভেলে বাংলাদেশের ফরেন সেক্রেটারির সাথে যে মিটিং হলো, সেখানে কি কি একটা গোপনীয় আলোচনা, কি ব্যবসা বাণিজ্য আলোচনা হয়েছে আমি তা নিয়ে কথা বলতে চাই না, ছোট করে বলতে চাই। আমার পোস্টে আমি স্পষ্ট করে দিয়েছি এবং বেশ কিছু সৎ মিডিয়া সেটা সুন্দর করে প্রকাশিত করেছেন, আমার কথাটা, বিশ্লেষণটা, আমার কথাটাকে আরো সুন্দর করে প্রকাশিত করেছেন। আমি তাদেরকে জানাই ধন্যবাদ, কারণ এটা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার দায়িত্ব। যেহেতু বাংলাদেশের মিডিয়াগুলা গত 16 বছর ভারতকে সেজদা করতে করতে, ভারতের পশ্চাৎ দেশ লেহন করতে করতে এবং আওয়ামী লীগের পশ্চাৎ দেশ লেহন করতে করতে বাংলাদেশের মিডিয়াগুলার চরিত্র এত খারাপ হয়েছে যে এরা কখনো সত্যকে তুলে ধরতে চায় না, ভারতের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে চায় না, এবং আমার মতো ব্যক্তিদের যারা সবার আগে মিডিয়া যুদ্ধ শুরু করেছিল হাসিনার বিরুদ্ধে, তাদের কোনো কথা তুলে ধরতে চায় না, কারণ পুরনো প্রচলিত